প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দাঙ্গা। এখন শুরু করব দ্বিতীয় অংশ। 3। পিঠ থেকে স্যাডল ও অন্যান্য সরঞ্জাম নামিয়ে নিয়ে গেরলিংটাকে করালে ঢোকালো সেন। কেবিনের ভেতর ঢুকলো। লিভিং রুমের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলো ফ্লোরাকে। প্রশস্ত কেবিন ফ্লোর, পাথরের ফায়ারপ্লেস আর আসবাবপত্র দেখছে মেয়েটি। চোখে নিখাদ বিস্ময় ও প্রশংসা। ওকে দেখে হাসলো ফ্লোরা। সেন, নিজের চোখে সবকিছু দেখেও বিশ্বাস করতে পারছি না। আমরা এখানে আসার মাত্র মাস 6 আগেই তো তুমি এসেছিলে। এর মধ্যে তুমি এত সব করে ফেলেছ। তোমার ঘরটা চমৎকার, মজবুত। আমি যতটা ভেবেছি তার চাইতে অনেক বেশি। আরে, এটা তো একদম শহরের বাড়ির মতোই সুন্দর। আমি অত শত বুঝি না ফ্লোরা। খুশি হয়েছে সেন প্রশংসা পেয়ে। গর্ব অনুভব করছে। দুটোর কোনোটাই লুকানোর চেষ্টা করলো না। এই ঘর তৈরি করতে গিয়ে প্রচুর ঘাম ঝরেছে আমার। বার্নরাও গত শীতের বেশিরভাগ সময় ব্যয় করেছে ফার্নিচার বানানোর কাজে। দরজার পাশে দেয়ালের সাথে আটকানো হরিণের শিংয়ের সাথে উইনচেস্টারটা ঝুলিয়ে রাখলো। ফ্লোরার দিকে ফিরল। এজন্যই কিথ স্টাবোর কাছে ইন্ডিয়ান হামলার খবর শুনেও কেবিন ছেড়ে পালায়নি। ওরা এসে যদি দেখে কেবিন খালি, একটা মানুষও নেই, তাহলে আগুন ধরিয়ে দেবে। কিন্তু আমরা যদি ওদের বাধা দিই, দু একটা গুলি ছুরি, তাহলে হয়তো শেষ পর্যন্ত মত পাল্টাতে পারে। ওদের মত পাল্টাতে বাধ্য করার ব্যাপারে আমিও তোমাকে সাহায্য করতে পারবো সেন। ফ্লোরা নিজেও হাসল। গুলি ছোড়ায় আমার হাতেও খুব একটা খারাপ নয়, সে আমি জানি। কিন্তু কাজটা রিস্কি ফ্লোরা। সেটা যদি না ভেবে থাকো, তাহলে ভাবতে শুরু করো। মিসেস জুলি আর তার নাতি আমাদের এখানে চলে আসতে পারে। আমাদের তখন 4টে রাইফেল হবে, জনপ্রতি মাত্র একটি করে। তবে ওরা থাকলে অবশ্য আমাদের উপর চাপ কমবে। দলটাকে 2 ভাগে ভাগ করে ফেলবো আমি। এক দল লড়াই চালাতে থাকবে, আরেক দল বিশ্রাম নেবে। ভাবাভাবির কিছু নেই, আর আমি মোটেই ভয় পাচ্ছি না। একটু থামলো ফ্লোরা, তারপর বলল, তুমি আমার পাশে থাকলে কাউকে ভয় পাবো না আমি। অনুসন্ধানী চোখে ওর দিকে তাকালো সেন। এর আগে কখনো ফ্লোরাকে এভাবে কথা বলতে শোনেনি। মেয়েটাকে এখন ঠিকমতো বুঝে উঠতে পারছে না। বাবার সাথে ওর বনিবনা হয় না, এটা সে অনেক আগে থেকেই জানে। তাতে অবশ্য আশ্চর্যের কিছু নেই, কারণ ব্রেডওয়াল নিজের স্বভাব দোষেই মেয়ের শ্রদ্ধা হারিয়েছে। কিন্তু ওর নিজের সম্পর্কে ফ্লোরা কিভাবে, তাও জানতে পারেনি সেন। এমনিতে ওর প্রতি ভদ্রতা ও সৌজন্যের অভাব দেখা যায় না ফ্লোরার আচরণে। ও এলে রীতিমতো অভ্যর্থনা জানায়, হাসে আন্তরিকভাবে। কিন্তু কখনো যদি অসাবধানে কিংবা ওর দিক থেকে ইচ্ছাকৃতভাবে সামান্য ছোঁয়াছুঁয়ি হয়ে যায়, মেয়েটা এমনভাবে সেটিয়ে যায় যেন সেনের শরীর নয়, বিছুটির পাতার ছোঁয়া লেগেছে ওর গায়ে। বাইরে খুঁটির সাথে টাঙানো পটে 1 পোয়া আন্দাজ ভেনিসন আছে। ওর উপর থেকে চোখ ফিরিয়ে নিল সেন। আমি কয়েক চাকা গরুর মাংস কেটে দিচ্ছি, ফায়ারপ্লেসটা ধরিয়ে দিচ্ছি। ডিনারের আয়োজনটা সম্ভবত তোমার নিজের হাতে করতে ভালো লাগবে। অবশ্যই, এখনই, সাড়া দিল ফ্লোরা। তবে ওর চোখ এখনো ঘুরে বেড়াচ্ছে কেবিনের ভেতর নানা জিনিসের উপর, যেন তুলনা করে দেখছে সেনের কেবিনের সাথে নিজেরটার মিল অমিল। এগুলো সব তুমি নিজেই করেছ না? ফায়ারপ্লেসটা সারা। স্টিমবোট স্প্রিংসে একজন আছে ভালো ফায়ারপ্লেস বানায়। আমি তাথর জড়ো করে ওকে ডেকে এনেছিলাম, ওই বানিয়েছে। কেবিনের পেছনের দেয়ালের 2টো দরজা, ওদিকে ইঙ্গিত করলো সেন। ডানের দরজাটা কিচেনের দিকে, বাকিটা শোবার ঘরে যাবার। তুমি শোবার ঘরে গিয়ে বিছানাপত্র পাল্টে নাও। খাটের পায়ের দিকে পরিষ্কার কম্বল আছে কয়েকটা। জুলি এলে
ওর সাথে শোবে তুমি। তার চেয়ে একটা হাতির সাথে শুলে কেমন হয়? আতকে ওঠার ভান করলো ফ্লোরা। একবার যদি গড়ান দেয় তো আমি স্রেফ চ্যাপ্টা হয়ে যাব। হাসল সেন। দূর, ও অতটা মোটা নয়। তুমি কোথায় শোবে? কাছের কাগজটা দেখালো সেন। এটায়। কখনো কোনো সঙ্গী সাথী এলে নিজে শোবো বলে বানিয়েছিলাম, তবে এখনও কাউকে পাইনি। সাফারের পর অনেক সময় ফায়ার প্লেসে বড় করে আগুন জ্বেলে এখানে ঘুমোই আমি। তাহলে আমি এখানে ঘুমোই সেন, অনুনয়ের স্বরে বলল ফুলোরা। আমি চাই না আমার জন্য তোমার শোবার ঘরটা বেদখল হয়ে যাক। না। হঠাৎ কড়া শোনালো সেনের গলা। পরক্ষণে অপ্রস্তুত দেখালো ওকে। দুঃখিত ফ্লোরা, আমি ঠিক এভাবে বলতে চাইনি, কিন্তু বেডরুমটাই তুমি ঘুমোবে। তোমাকে এখানে শুয়ে আমার পক্ষে ওখানে ঘুমানো সম্ভব হবে না। আচ্ছা। হাল ছেড়ে দিল ফ্লোরা। এখন আগুনটা জ্বেলে দাও, আমি ডিনারের ব্যাপারটা দেখছি। ফ্লোরা ওর দিকে এগোলো সেন, কিন্তু এক পা দূরে থাকতে থেমে গেল। মেয়েটাকে ও একটা কথা বলতে চায়, কিন্তু কথাটা বলার জন্যে এটা ঠিক সময় কিনা বুঝতে পারছে না। তবে এর চেয়ে ভালো সময়ও হয়তো আর নাও পাওয়া যেতে পারে। ফ্লোরা বলেই ফেলল শেষ পর্যন্ত। তার আগে আমার একটা কথা শোনো। গত 2 বছর ধরে আমি এখানে, এর মধ্যে বা যা গড়ে তুলেছি তাতে আমি সন্তুষ্ট। এর আগে অনেকগুলো বছর আমি নষ্ট করে ফেলেছি। এখানকার মতো গর্ব করে এখনকার মতো গর্ব করে বলার মতো কিছুই করিনি তখন। ওর দিকে তাকিয়ে রইল ফ্লোরা চুপচাপ। ঘুরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো সেন। বাইরে তাকালো। নদীর পাড়ে সার বেঁধে দাঁড়ানো উইলো আর কটনউড। মাঝখানে 50 ফুটের মতো জায়গা একদম ফাঁকা। জায়গাটা নিজের প্রয়োজনে পরিষ্কার করে নিয়েছে ও। তার ফাঁক দিয়ে অপর পারে সোনালি অ্যাসপেনে ছাওয়া রিসটার দিকে চাইল সে আনমনে। মৃদু বাতাসে মাথা দোলাচ্ছে গাছগুলো। ওর ইচ্ছে হচ্ছে মেয়েটাকে ভালোবাসার কথা বলতে, ঘর বাঁধার আহ্বান জানাতে, কিন্তু কেন যেন মুখ দিয়ে বেরোচ্ছে না কথাগুলো। খানিক পরে ফিরে আবার মেয়েটির মুখোমুখি দাঁড়ালো সে। আমি ঠিক জানি না হঠাৎ এ পরিবর্তন কেন, কিন্তু এটা হয়ে গেছে। আমি যখন উপত্যকার এই অংশটায় আসি তখন আর কেউই ছিল না এখানে। ফলে এখানকার সবচেয়ে সেরা জায়গাটা বেছে নিতে পেরেছি। আমার মধ্যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা এলো এবং চিন্তাটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম। ফ্লোরা, আসলে আমি যা বলতে চাইছি তা হলো আমি এখানে রয়ে গেলাম, পরিশ্রম করতে শুরু করলাম, এবং তার ফলে এখনকার এই সামান্য যা কিছু অর্জন। ধনী বলতে যা বোঝায় তা আমি নই, তবে আমার কিছু গরু বাছুর আছে, একটা স্যাডল হর্স এবং একজোড়া স্টিম হর্স আছে। আমার হাতে এখন নগদ টাকা নেই, তবে আগামী বছর গরু বেচে নগদ টাকা হাতে পাবো। কিন্তু এখন যা আছে তা নিয়েও এদেশে মানুষ বেঁচে থাকতে পারে। মুখের ভিতরটা শুকনো ঠেকছে সেনের। মেয়েটাকে যা বলার তা বলা হচ্ছে না, বুঝতে পারছে সে। আবার পেছনে ফিরে নদীর দিকে তাকালো। ওপারের গাছগুলোকে জরিপ করতে শুরু করলো। তীক্ষ্ণ চোখে দেখছে গাছগাছালির ফাঁকে কোনো ইন্ডিয়ানের আভাস পাওয়া যায় কিনা, কিন্তু কিছুই দেখতে পেল না। এরই মধ্যে সারাক্ষণ ওর মাথা কাজ করেছে রোমান্টিক বা আকর্ষণীয় কোনো শব্দ বা বাক্য খুঁজে পাবার জন্যে, যা শুনতে একজন মেয়ের ভালো লাগবে। একটা কোমল এবং স্পষ্ট শব্দ মেয়েদের কানে, যা চমৎকার ও প্রত্যাশিত শোনাবে। কিন্তু কিছুই ভেবে পেল না ও। অজ্ঞাতা বেপরোয়া ভঙ্গিতে পেছনে ফিরল আবার। ফ্লোরার চোখে চোখ রাখল। তারপর প্রায় গোয়ারের মতো বলল, ফ্লোরা, ফ্লোরা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি? হ্যাঁ সেন। ওকে অবাক করে দিয়ে মাথা দোলালো ফ্লোরা। আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। এমনভাবে চাই দুনিয়ায় এর চেয়ে বেশি কিছুই আর চাই না। কিন্তু তবু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন যে অবস্থায় আছি এ অবস্থায় তো নয়। কেন, তোমার কি বিয়ে হয়ে গেছে? না না, দ্রুত জবাব দিল ফ্লোরা।
তোমাকে বিয়ে করতে না পারার কারণ আমার বাবা। একই সময় লোকটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি, কিন্তু ওকে আমি ভালোবাসি। আমাকে ওর দরকার। আমি ওকে ছেড়ে আসতে পারবো না। কিন্তু ও তো তোমাকে ফিরে যেতে নিষেধ করেছে। করেছে, কিন্তু মন থেকে নয়। আমি ফিরে গেলে ও খুশি হবে। বাজি ধরে বলতে পারি তাই হবে ও। স্পষ্ট খেদ সেনের গলায়। ওর একজন কাজের লোক দরকার তো। কিন্তু তোমার সিদ্ধান্ত ঠিক হচ্ছে না ফুলোরা। আমি তোমাকে ভালোবাসি। তোমাকে হয়তো রাজপ্রাসাদ দিতে পারবো না, তবে যা দেব। ও কথা বলো না সেন, ম্লান স্বরে বলল ফুলোরা। তুমি আসলে বুঝতে পারছো না। তোমার যদি কোনো গরু বাছুর কিংবা এমনকি এই বাড়িটাও না থাকতো, তবুও তোমাকে আমি বিয়ে করতাম। কারণ তোমাকে আমি ভালোবাসি। কিন্তু তোমাকে বিয়ে করে আমার অকর্মণ্য বাবার বোঝাটাও তোমার কাঁধে চাপাতে পারবো না। আচমকা বিরক্তি বোধ করল সেন। মেয়েটা আস্ত বোকা, কি বলছে নিজেই বুঝতে পারছে না। মেয়েটি ওর চোখের দিকে পর্যন্ত চাইছে না। একবার এদিক আরেকবার ওদিক তাকাচ্ছে। ওর কপালে জমে ওঠা চকচকে ঘামের বিন্দু চোখে পড়ল সেনের। রাগ পড়ে গেল। মায়া হচ্ছে মেয়েটার জন্যে। ওর মনের ভাব বুঝতে পারছে ও। ওর বাবা দুর্বল ধরনের মানুষ। ওর মতো মেয়ের বাবা হিসেবে রীতিমতো বেমানান। তবু লোকটা ওর বাবা, ভুল বলেনি ফুলোরা। মেয়েকে ছাড়া ব্রেড ওয়াল একদম অসহায়। তবু এরকম একা থাকার সিদ্ধান্ত নেওয়াটাও ঠিক হচ্ছে না ফুলোরার। ওর বাবার হাজার দরকার থাকলেও। এক মুহূর্ত ইতস্তত করল সেন। এখন কেবল একটাই উপায় আছে। তাতে কাজ না হলে ফ্লোরার আশা ছেড়ে দেবে ও। হঠাৎ দুহাত বাড়িয়ে বলে মেয়েটাকে নিজের দিকে আকর্ষণ করলো। বাধা দিল ফ্লোরা, কিন্তু শক্তিতে এঁটে উঠতে পারল না। এক হাত ওর পিঠে রেখে আরেক হাত চিবুকের নিচে দিয়ে ওর মাথা ঠেলে ধরল সেন পেছন দিকে। ঝুঁকলো ওর মুখের উপর। ফুঁপে উঠল ফ্লোরা। ওর জীবনে বাবার স্থান কতটা অনুভব করতে পারছে সেন। ওর মন সহানুভূতিতে ভরে উঠল। ওর ব্যাপারে আমরা দুজন মিলেই ভাববো ফ্লোরা, তুমি নিশ্চিত থাকো, আশ্বাস দিল। মেয়েটাকে আরো কাছে টানলো। তারপর তীব্র চুমোয় আবদ্ধ করে রাখলো ওকে অনেকক্ষণ ধরে। প্রথমে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো ফ্লোরা, কিন্তু সেনের তীব্র আবেগের কাছে হার মানল ওর প্রতিরোধ। নিজেও সাড়া দিল। আচমকা গুলির শব্দ আর ইন্ডিয়ান হুঙ্কারে সচকিত হয়ে সচকিত হয়ে উঠল ওরা। মেয়েটাকে ঠেলে দিয়ে চোখের পলকে রাইফেলটা তুলে নিল সেন। র্যাক থেকে বেরিয়ে গেল। নদীর অপর পারে চোখ পড়তে থমকে গেল। ওয়াগনের সিটে উপর হয়ে প্রায় শুয়ে পড়েছে ব্রেড ওয়াল। নির্মমভাবে চাবুক পেটা করছে ঘোড়াটাকে আরও বেশি গতি আদায়ের জন্য। ওর পেছনে সার বেঁধে ধেয়ে আসছে জনা 12 ইন্ডিয়ান। সবার সামনে যে সে একটা পিন্টোর উপর বসা। বয়স কম ছেলেটার, বড়জোর 15-16। কিন্তু রাইফেল হাতে ওকে জ্যাক কিংবা সার উইকের চেয়ে কোনো অংশেই কম ভয়ঙ্কর দেখাচ্ছে না। ক্রমে দূরত্ব কমে আসছে পিন্টো আর ওয়াগনের মধ্যে। দৌড়ে নদীর পাড়ে চলে গেল সেন। ব্রেডওয়াল লোকটা সেফ গোয়ার্তুমি করে আগে ওর সাথে আসেনি। তখন চলে এলে এখন এ বিপদটা অন্তত এড়াতে পারত। সেনের প্রথমে মনে হলো ওর মতো অযোগ্য নির্বোধ লোকের মরে যাওয়াই উচিত। কিন্তু পরক্ষণে ভাবল, উতেদের হাতে এভাবে পেছন থেকে গুলি খেয়ে মরাটাও ওর মতো অকেজো লোকের জন্যেও কোনো কাজের কথা নয়। কিন্তু উতেদের রকম সকম দেখে মনে হচ্ছে লোকটাকে খুন না করে ছাড়বে না। এখন কেবল সেনের রাইফেল থেকে আচমকা গোটা কয়েক গুলি পারে লোকটাকে বাঁচাতে। 4. মেজাজ খারাপ টনি হাইটের। গোল আলুর মতো জঘন্য জিনিসটা খাওয়া দূরের কথা, সারা জীবন চোখে না দেখলেও ওর চলবে। সারা রাত হাজার ঘুমালে ও ওর মতে সকালের চটকা ঘুমটাই হলো আসল ঘুম। কিন্তু বুড়ি জুলি হাইট বেঁচে থাকতে সে সুখ তার কপালে নেই। বুড়িকে তো কিছু বলা যাবে না, তাই গোল আলুর উপরই তার যত ক্ষোভ। অমন বিশ্রী জিনিসটা সারা জীবন না খেলেও কিছু আসবে যাবে না টনির। জাদ্রেল বুলি জুলি হাইট। ও যা বুঝেছে তার উপর কথা বলবে এমন সাহস কারো নেই।
কেবল একজনেরই আছে, সে সেন অস্টিন। এ লোকটার কথাবার্তায় যা একটু মন দিয়ে শোনার চেষ্টা করে বুড়ি। অবশ্য সেন নিজেও খুব হিসেব করে কথা বলে ওর সাথে। নিজেকে নিয়ে অহংকারের শেষ নেই বুড়ির। ওর ধারণা ইয়াম্পা নদীর দুপারে ওর জুড়ি নেই আর। ও সবচেয়ে বেশি কাজ করে, সবচেয়ে বেশি মদ খেতে পারে, এমনকি ঝগড়াঝাটিতেও ওর সাথে পাল্লা দেবে এমন কেউ নেই এ তল্লাটে। টনি অবশ্য তা অস্বীকার করে না। একটা কথা মনে হতে হাসি পেয়ে গেল ওর। বুড়িকে বাঘের মতো ভয় করে ব্রেড ওয়াল পার পারতে ওর সামনে পড়তে চায় না লোকটা। ওর সাড়া পাওয়া মাত্র গালিয়ে বাঁচে। জানে জলি হাইটের সামনে পড়লে নির্ঘাত দু কথা শুনিয়ে দেবে মহিলা। কারণ আলসেমি জিনিসটা দু চোখে দেখতে পারে না জুলি হাইট। অলসদেরও পছন্দ করে না। জুলি হাইট টনির দাদি, ওর বাবার মা। কিন্তু ওকে ওর দাদু ডাকা নিষেধ। নাম ধরে ডাকতে হয়। দাদু ডাকা নিষেধ হলেও লোকের কাছে আবার টনিকে নিজের নাতি বলেই পরিচয় করিয়ে দেয়। বয়সের কথা জিজ্ঞেস করলে বলে 14। কিন্তু টনির হাসি আসে যখন জুলি হাইট নিজের বয়স বলে 35। অথচ যে কেউ ওকে দেখলে 50-এর নিচে ভাববে না। তাছাড়া 35 বছর বয়সী মানুষের 14 বছর বয়সী নাতি কিভাবে হয় সে জ্ঞানটুকুও যেন জুলির নেই। তবে এ প্রশ্নটা কেউ কোনো দিন করেনি জুলিকে। সম্ভবত ভয়ে। যে ঝগড়াটে মহিলা, ওর মুখের সাথে কে পারবে? আটি খুঁড়ে তোলা আলুগুলো আটির প্রান্তে জমা করছে টনি। আরেকটা আটিতে ফর্কটা গেঁথে মাটি উল্টালো। এবছর আলুর ফলন হয়েছে খুব। বাঁধাকপি, গাজর আর শালগমও যা হয়েছে তাতে বসন্তকাল পর্যন্ত চলবে ওদের। এদিক থেকে অবশ্য সেনের চেয়ে ওদের অবস্থা ভালো। বাগান করার মতো জমি সেনের বিশেষ নেই। ও বছরের বেশিরভাগ সময় পাহাড়ে শিকার করে করে কাটায়। হরিণ, এলোক আর ভালুক শিকার করে করে আনে। জুলি শাকসবজির বদলে ওর কাছ থেকে মাংস কিনে নেয়। এত বড় বড় শিকার যে সেন কোত্থেকে জোটায় বুঝতে পারে না টনি। ও নিজে উইনচেস্টার নিয়ে বেরোলে এক আধটা খরগোশ ছাড়া আর কিছুই পায় না। ওর মনে হয় শিকার করার গোপন কিছুই পায় না। ও ওর মনে হয় শিকার করার গোপন কিছু কায়দা কানুন আছে যা সেন জানে, কিন্তু ও জানে না। আর সেন সম্ভবত সেগুলো কাউকে বলতেও চায় না। সেন হয়তো ওকে দু একবার শিকারে নিয়ে যেত যদি না জুলি নিষেধ করত। টনি যদি শিকারে যায় ওকে একাই যেতে হয়, চুপি চুপি। জুলি দেখতে পেলে বাধা দেবেই। কেন যে বাধা দেয় টনি বুঝতে পারে না। জিজ্ঞেস করতে গেলে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ভীষণ বিরক্তি লাগে তখন টনির। মাঝে মাঝে মনে হয় জুলিকে সে একদম পছন্দ করে না। ও কি এখনও ছোট? লম্বায় তো প্রায় জুলির সমানই। তবে ওর স্বাস্থ্যটা ঠিক। আসলে ও একটু চিকন চাকন, লিখেই বলা যায়। আর জুলি তার 4 গুণ চওড়া, তেমনি শক্তিশালীও। খেপে গিয়ে যদি টনিকে ধরে বসে, টনি জানে ও নড়তেও পারবে না। একটু বেচাল দেখলেই ওকে উইলোর ডাল দিয়ে কয়েক ঘা লাগিয়েও দেয় জুলি। প্রত্যেকবার মার খাবার পর টনি প্রতিজ্ঞা করে আর নয়, একবারই শেষ, এবারই শেষ। এরপর ওর গায়ে হাত তুলে ও একদম চলে যাবে অনেক দূরে। আর কখনো আসবে না জুলির কাছে, জীবনেও না। কিন্তু শেষ পর্যন্ত কেন যেন কেন যে প্রতিজ্ঞাটা রাখতে পারে না। শাড়ির শেষ মাথায় পৌঁছে সোজা হয়ে দাঁড়ালো টনি। পেছনে জমা করে আসা আলুর স্তূপগুলোর দিকে চাইল। এবার ওগুলোকে বস্তা ভরে রুট সেলারে নিয়ে ঢোকাতে হবে। আজ সকাল থেকে পাহাড়ের মাথায় মেঘ জমেছে। রাতের দিকে মনে হয় বৃষ্টি হবে, অথবা তুষারপাত। তবে শীতের প্রথম দিকে তুষারপাতে তেমন কোনো সমস্যা হবে না। টনি এসব বোঝে, এর চেয়ে আরও অনেক বেশি বোঝে সে। কিন্তু অত কিছু বুঝেও জুলির কাছে পাত্তা পায় না। মহিলা কারো বুঝ পরামর্শের ধার ধারে না, নিজে যা বোঝে তাই করে। কিন্তু এত কিছুর পরও জুলির জন্যে
এক ধরনের মায়াও আছে ওর ভেতর। টনি তা মাঝে মধ্যে টের পায়। এটাও বোঝে ও ছাড়া জুলির আপন বলতে আর কেউ নেই। এজন্যই হয়তো সে মাঝে মাঝে ওকে ছেড়ে চলে যেতে চেয়েও পারে না। কিন্তু ও নিজে বুঝলেও মহিলা তা বোঝে কিনা কে জানে। তবে সব সময় যে রাগারাগি করে তা নয়। মাঝে মধ্যে ওর সাথে গল্পগুজবও করে জুলি। টনি শুনেছে ওর বাবা ছোট থাকতেই বাবার বাবা অর্থাৎ ওর দাদু মারা যায়। বাবা বড় হয়ে বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে পৃথক হয় মার কাছ থেকে। জুলির সাথে ছেলে বউয়ের তেমন কোনো সম্পর্ক ছিল না। দোষটা হয়তো জুলিরই। ওর বদমেজাজের কারণেই হয়তো ছেলে বউয়ের সাথে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। তবে বাবা মা দুজনেই একসাথে টাইফয়েডে আক্রান্ত হবার পর জুলি ওদের কাছে চলে যায়। ওর সেবা শুশ্রূষাও কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি ছেলে আর বউকে। তারা মারা যাবার পর জুলি টনিকে নিয়ে আসে নিজের কাছে। তারপর থেকে তার দেখাশোনা করে করে তাকে এত বড় করেছে। সুতরাং মাঝে মাঝে অসহ্য হলেও শেষ পর্যন্ত জুলিকে ছেড়ে যাওয়া হয় না টনির। এখানে আসার আগে সাউথ প্লটে থাকতো ওরা। ওখানে জুলির ছোটোখাটো একটা খামার ছিল। টনি বড় হবার পর খামারটা বেচে দিয়ে পাহাড়ের এপাশে এখানে চলে আসে জুলি। মালপত্র ওয়াগনে তুলে এখানে চলে আসার সময়টার কথা কখনো ভুলবে না টনি। দুর্গম পাহাড়ি পথের পুরোটাই হেঁটে এসেছে ওরা ওয়াগনের পেছনে। টনির বুটজোড়া ক্ষয়ে গিয়েছিল। ওর মনে হয়েছিল ও আর বাঁচবে না। কিন্তু জুলিকে টু শব্দ করতে শোনেনি। মহিলা হয়েও একজন পুরুষের মতোই শক্ত ছিল। একটিবারের জন্যও অভিযোগ করেনি। গোর পাশ পেরিয়ে আরও ভাটিতে ইয়াম্পার পারে এদিকটায় আসার পর বলেছে, আমরা এখানেই থাকবো টনি। পরের দিন থেকেই এখানে কেবিন বানানোর কাজ শুরু করে জুলি। আবার সোজা হয়ে দাঁড়ালো টনি। দূরে নদীর ভাটিতে তাকালো উৎসুক চোখে। সেনের কেবিনটা দেখা যাচ্ছে। আজ সেনের সাথে ওর মাছ ধরতে যাবার কথা। সেন কথা দিয়েছে সঙ্গে নিয়ে যাবে বলে। টনি ভাবছে জুলির নজর এড়িয়ে চট করে উইলো বনের ভেতর ঢুকে পড়া যায় কিনা। তাহলে বনের ভেতর দিয়ে হেঁটে সেনের কেবিনে চলে যাওয়া যাবে। জোরে নিঃশ্বাস ফেলল। চোখ বুজে কপাল থেকে ঘাম মুছল। জুলি যদি এখন রুটি বানানোর মতো জরুরি কোনো কাজে ব্যস্ত থাকে তাহলে ওর চোখ এড়িয়ে উইলো ঝোপের ভেতর গিয়ে ঢোকা সম্ভব। সিদ্ধান্ত নিয়ে চোখ মেলল। সাথে সাথে মন খারাপ হয়ে গেল ওর। ওর সামনে এসে দাঁড়িয়েছে জুলি। কুচকানো মুখে রাজ্যের বিরক্তি। চোখ বন্ধ করে আসছিস কেন রে হতচ্ছাড়া? কি ভাবছিস? খারাপ কিছু নিশ্চয়? একই সাথে তিনটা প্রশ্ন করল মহিলা। বিড়বিড় করলো টনি মনে মনে। জোর করে হাসলো শুকনো হাসি। জুলি কি করে যেন ওর মুখ দেখে মনের ভাব বুঝে ফেলতে পারে। ওর কাছে মিথ্যে বলে পার পাওয়া যায় না। সুতরাং সে চেষ্টা না করে সোজাসুজি স্বীকার করল, সেনের সাথে মাছ মারতে যাবার কথা ভাবছিলাম। ও দেখেছে জুলির একটা গুণ আছে। সত্যি কথা বললে ওর মন নরম হয়। এখনও তাই সত্যি বলে ওর সহানুভূতি এবং সম্মতি পাওয়ার আশা করল। কিন্তু আজ ওকে নিরাশ হতে হলো। অবাক হয়ে দেখল ওর মুখে সত্যি কথা শুনেও মুখের ভাব একটু পাল্টায়নি জুলির উল্টো খিচিয়ে উঠল। যা ভেবেছি ঠিক তাই। শোনো, এসব ধান্দা ছাড়ো। কিত এস্টাবো এসেছিল একটু আগে। বলে গেছে উতেরা নাকি পাগল হয়ে গেছে। সাদা মানুষদের যেখানে পাচ্ছে খুন করছে। এখানেও এসে পড়তে পারে যে কোনো মুহূর্তে। এস্টাবো বলে গেছে আমরা যেন মিডল পার্কে চলে যাই। কিন্তু আমরা সেখানে যাচ্ছি না। 2 বছর ধরে তিল তিল করে গড়ে তোলা সব কিছু ফেলে চলে যাওয়া সম্ভব নয়। আমরা থাকছি। বুকের ভেতর ধক করে উঠল টনির ভয়ে। বড় বড় চোখ মেলে তাকালো দাদির দিকে। কিছুক্ষণ আগে
এস্টাবোকে ঘোড়া নিয়ে আসতে দেখেছিল ও। জুলিকেও কথা বলতে দেখেছে ওর সাথে, তেমন একটা গা করেনি ও। এস্টাবো মাঝে মাঝে আসে জুলির কাছে, কথাবার্তা ছেড়ে চলে যায়। সুতরাং জুলির সাথে আজ ও কি বলেছে জানার ইচ্ছে হয়নি ওর। এখানে আসার পর 2 বছরের মধ্যে কয়েক ডজন উতেকে দেখেছে টনি। শান্ত, নির্বিরোধী লোকগুলো 2 বছরের মধ্যে কখনো কোনো ক্ষতি করেনি ওদের, এমনকি ক্ষতি করার ভয়ও দেখায়নি। ওদের সাথে মোটামুটি বন্ধুত্বের সম্পর্ক ওদের। কখনো সখনো দুপুরে খাবার সময় এসেছে কেউ কেউ, এদের মধ্যে যাই জ্যাকি বেশি এসেছে, খেয়ে দিয়ে চলে গেছে। যাবার সময় শিকার করে আগে সামান্য হরিণের মাংস দিয়ে গেছে ওদের। তবে একবার একটু গোলমাল হয়েছিল কালো কলরব কলরোর সঙ্গে। উতেদের মধ্যে একটু নেতাগোছের লোকটা একদিন দুপুরবেলায় সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। খাবার চাইল জুলির কাছে। হাসি মুখে সমাদর করে জুলি ওদের নিয়ে খাবার টেবিলে বসালো। তারপর এক গাদা বিস্কুট এনে দিল। দেখতে দেখতে টেবিল সাফ করে দিল কলরও ও ওর সঙ্গীরা। চেটেপুটে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে উঠে দাঁড়ালো কলরও। সাথে সাথে ওর জামার ভেতর থেকে গোড়া ছয়েক বিস্কুট পড়ল মেঝে। দেখা মাত্র বাঘের মতো লাফ দিয়ে পড়ল জুলি ওর উপর। তাহলে এটাই ব্যাপার, আমি আরও ভাবছি এতগুলো বিস্কুট খেলে কেমন করে। খেয়েছো তো খেয়েছো, আবার চুরিও করছো না। জুলিকে প্রথমে কিছু একটা বোঝাতে চেষ্টা করলো কলেরও, কিন্তু শেষ পর্যন্ত ওর মেজাজ দেখে ছিটকে বেরিয়ে গেল। ঝাড়ুটা তুলে নিয়ে ওর পেছন পেছন তাড়া করলো জুলিও। দমাদম পেটাচ্ছে ওর পিঠে। আশ্চর্য, পেছন ফিরে তাকানোর কথা মাথায়ও আনেনি কলরব। সঙ্গীদের নিয়ে দ্রুত বেগে পালিয়েছে জুলির কবল থেকে। পরে কিন্তু ভয় পেয়েছে জুলি। মাথা ঠান্ডা হতেই ব্যাপারটার গুরুত্ব বুঝতে পেরেছে। এরপর সেন আসর আসলে ওকে খুলে বলেছে ঘটনা। সব শুনে বেদম হাসিতে ফেটে পড়েছে সেন। হাসির তোরে মিনিট পাঁচে কথাই বলতে পারেনি। শেষে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বলেছে, সাব্বাস ম্যাম, তুমি পেরেছ বটে। কলেরও আর তোমার ধারে কাছেও আসবে না। আমি কিন্তু ভয় পাচ্ছি, স্বীকার করেছে জুলি। কিন্তু কি করব বলো, ঈশ্বর এমন এক মেজাজ দিয়েছে আমাকে, খারাপ হলে আর ঠিক বেঠিক হুঁশ থাকে না। কিন্তু কলেরও চলে যাবার পর মাথা ঠান্ডা হতে অবস্থাটা বুঝতে পারলাম। লোকটা এখন যে কোন সময় এসে আমাকে আর টনিকে খুন করে যেতে পারে, যে কোনো সময় এসে আমাকে আর টনিকে খুন করে যেতে পারে। ওহো, মাথা নাড়ল সেন। কলেরও অন্তত আসবে না। যে দাবরানি ওকে দিয়েছ, এখন তুমি ওকে যতটা ভয় পাচ্ছ, তোমার কথা ভেবে ও তার চেয়ে বেশি ভয় পাবে। কিন্তু এখন জুলির কথা শুনে ভয় পাচ্ছে টনি। লোকটা যত যাই হোক একজন ইন্ডিয়ান, খাঁটি উতে নয়, হাফ কোমাঞ্চে। জুলিওকে যে অপমান করেছে সেটা ওর পক্ষে ভোলা সম্ভব নয়, কারো পক্ষেই নয়। কলেরও আগে ভয় পেয়ে না এলেও এখন যে এ হইচইয়ের সুযোগ নেবে না কে বলতে পারে। হয়তো প্রথম সুযোগেই অপমানের বদলা নিতে চাইবে সে। সাঙ্গপাঙ্গ নিয়ে এসে তাদের দুজনকে খুন করে যাবে। জুলির দিকে চাইল সে অস্বস্তি ভরে। বলল, আমাদের বোধহয় কিথের কথাই শোনা উচিত। না, আমরা অত দূর যাব না। আমাদের সব কিছু এখানে, এসব ফেলে যাব কি করে। তবে ও বলেছে সেন নাকি আমাদের ওর কেবিনে চলে যেতে বলেছে। যতদিন ইন্ডিয়ানরা শান্ত না হয় ততদিন ওর ওখানে থাকতে পারবো। আলুগুলো তুলে নিয়ে ওর কেবিনে চলে যাব আমরা। এখনো অনেক বেলা আছে, ভয় নেই। এরই মধ্যে যদি ওরা এসে যায়, ওদের দেখতে পাবো আমরা। দরকার হলে লড়াই করব। তবে রাতের বেলাটা এখানে থাকা ঠিক হবে না। ঘরের দিকে হাঁটতে শুরু করলো জুলি। কয়েক পা গিয়ে থমকে পেছনে ঘাড় ফিরালো। চেঁচিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? কাজটা করে ফেলো। দেখো আবার, মাছ টাছ ধরার কথা এখন চিন্তা করো না।
যেন। কে জানে, ইঞ্জিনগুলো হয়তো উইলো বনের ভেতর ঘাপটি মেরে বসে আছে। তোমাকে একা পেলে মাথাটা কেটে নিয়ে ছাল ছাড়াবে। নাতিকে ভয় দেখালো। পেছন থেকে ওর যাওয়া দেখলো টনি। এই প্রথমবারের মতো বুড়িকে একটু বিচলিত মনে হচ্ছে। ভয় পেয়েছে জুলি, নইলে ঘরদোর ফেলে সেনের কেবিনে চলে যেতে রাজি হতো না। কপাল থেকে আবার ঘাম মুছল টনি। ওর বুকের ভেতর কলজেটা যেন লাফাচ্ছে, ভয় পাচ্ছে ও। নিচু হয়ে ফর্কটা গাঁথল আবার আলুর আটিতে। ভয়ে তোলার জন্য কাজে মন দিতে চাইল, কিন্তু বুঝতে পারছে এখন আর তা সম্ভব নয়। সহজে ভয় পাবার ছেলেও নয়, কিন্তু এখন পাচ্ছে। ওর মনে হচ্ছে নদীর ওপারে উইলো ঝাড়ের ভেতর থেকে উতেরা উকি মেরে দেখছে ওকে। যে কোনো মুহূর্তে ওদের গুলি ছুটে আসবে ওর পিঠ অথবা মাথা সই করে। ওকে গুলি করে মেরে মাথাটা কেটে নিয়ে যাবে ওরা। ঘরের ভেতর বেড়ার সাথে ঝুলিয়ে রাখবে। একটা আঁটি শেষ করে পরের আঁটিতে যাবার জন্য সোজা হলো ও। এক পা তুলেছে, এমন সময় নদীর ওপার থেকে ইন্ডিয়ানদের হুঙ্কার শুনল। এই প্রথম নিজের কানে শুনল ও। কিন্তু ওরা যে উতে ঠিকই বুঝতে পারল। হাতের ফর্কটা ফেলে দিয়ে কেভিনের দিকে ছুটল। ছুটতে ছুটতে দেখল ওপারের উইলোর জঙ্গল থেকে বেরিয়ে ব্রেড ওয়ালের কেবিনের দিকে ছুটেছে ইন্ডিয়ানরা। 8 থেকে 10 জনের একটি দল। নেতৃত্ব দিচ্ছে পিন্টোয় চড়া একজন। কেবিনের সামনে ওয়াগনে ঘোড়া জুটছিল ওয়াল। টনি আগে ওকে লক্ষ্য করেনি। ইতোমধ্যে কেবিন থেকে মালপত্র বের করে ওয়াগনে বোঝাই করে ফেলেছে। ইন্ডিয়ানদের হুঙ্কার শোনা মাত্র লাফ দিয়ে ওয়াগনে চিড়ে উঠে বসল। তার স্বরে চেঁচালো ঘোড়ার উদ্দেশ্যে। সাথে সাথে সাড়া দিল ওটা। উঁচু নিচু জমিনের উপর দিয়ে আঁকাবাঁকা চলতে লাগলো ওয়াগন। শার্পসটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো জুলি হাইট। টনি কেবিনের দরজায় পৌঁছার আগেই হাঁটু গেড়ে বসে পড়ল। এক হাঁটুর উপর রাইফেল রেখে ট্রিগারে টান দিল। বিদ ঘুটে আওয়াজ অস্ত্রটার। পেছন দিকে প্রচণ্ড ধাক্কাও দেয়। তবে এখন খারাপ লাগলো না। অস্ত্রটা দাদির খুব প্রিয়, জানে সে। লাফ দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো জুলি। হতাশায় অস্ত্রটা হাত থেকে ফেলে দিল। ক্যাপাটেশ্বরে বলল, হায় হায়, অল্পের জন্যে পিন্টোয় চড়া দলের পান্ডাটাকে খতম করতে পারলাম না। দুহাত কোমরে রেখে নদীর ওপারে তাকালো সে। বিড়বিড় করে বলল, ওরা ওয়ালের পেছনে লেগেছে। ওয়ালের আজ বাঁচোয়া নেই। শার্পসটা আবার তুলে নিল। কেবিনের ভেতর ঢুকলো। 1 মিনিট পর বেরিয়ে এলো এক হাতে একটা বস্তা আর অপর হাতে টনির রাইফেলটা নিয়ে। চেঁচিয়ে বলল, আমি জিনিসপত্র গোছাতে যাচ্ছি। সেনের কেবিনে চলে যাব। তুমি এ বস্তার আলুগুলো ভরে নাও। ওগুলো সাথে নিয়ে যেতে হবে, নইলে খাবো কি? মনে হচ্ছে কয়েকটা দিন এখন ওখানেই কাটাতে হবে। ওরা হয়তো নদী পেরিয়ে আমাদের এখানে চলে আসতে পারে। ধাবমান দাদির উদ্দেশ্যে চেঁচালো টনি। ওরা ছুটতে ছুটতে ঘাড় ফেরালো জুলি। নাতির কথা শেষ হবার আগেই খ্যাপাটে স্বরে জবাব দিল, আসতে দাও, তারপর ওদের 12টা বাজিয়ে ছাড়ব। নাতির উদ্দেশ্যে মুখ ভ্যাংচালো। যা বলছি তা করো। বার্নের দিকে ছুটে গেল। বস্তা হাতে বাগানের দিকে ছুটল টনি। নদীর ওপারে ওয়ালের কেবিনের দিকে চেয়ে ঢোক গেল। ওর মনে হচ্ছে উতেরা ওদের কেবিনটা জ্বালিয়ে দেবে। জুলি অনেক পরিশ্রম করে গত গ্রীষ্মে বানিয়েছে কেবিনটা। সেনও সাহায্য করেছে কিছুটা। বের ফের ওয়ালের কেবিনের চেয়ে ওদের কেবিন অনেক সুন্দর ও মজবুত। বাগানে পৌঁছে হাঁটু গেড়ে বসে বস্তায় আলু ভরতে শুরু করলো ও। উইনচেস্টারটা পাশে রেখেছে। মাঝে মাঝে মাথা তুলে দেখছে নদীর ওপারে, আবার আলু ভরায় ব্যস্ত হয়ে পড়ছে। প্রতিটি মুহূর্তে ওর ভয় হচ্ছে
নদীর এপারে উইল ঝোপ থেকে আরেক দল উতে বেরিয়ে আসবে হুঙ্কার ছাড়তে ছাড়তে। ও রাইফেল হাত দেবার আগেই গুলি করবে ওকে। ওর কান্না পাচ্ছে, চিবুক বেয়ে পানি গড়াচ্ছে। মরে গেলে জুলিকে সে আর কখনো দেখতে পাবে না। 5 নদীর দিকে ছুটতে ছুটতে চিন্তা করছে সেন। অনুমান করার চেষ্টা করছে ওয়ালের টিম হর্স আর দল থেকে সামনে এগিয়ে থাকা সবার সামনের ইন্ডিয়ানটার পিন্টোর গতির পার্থক্য। পিন্টোতে আরোহীর ডান হাতে একটা রিভলভার, ঘোড়ার পিঠে মাথা একদম নিচু করে বসে আছে। ঘোড়াগুলো ঊর্ধ্বশ্বাসে ঘোড়াকে ঊর্ধ্বশ্বাসে ছোটাবার চেষ্টা করছে ব্রেড। প্রাণপণে ছুটছে। সমস্যাটা তারাও বুঝতে পারছে, যেন বুঝতে পেরেছে পেছন থেকে তাড়া করে আসা মানুষগুলোর হাতে ধরা পড়লে ওদের নিজেদেরও বিপদ হতে পারে। ঘোড়াকে সামনে সমানে পিটাচ্ছে ওয়াল, তাস্বরে চেঁচাচ্ছে। ঘোড়াগুলো ছুটছে জীবন বাজি রেখে, কিন্তু পেরে উঠছে না পেছনের পিন্টোর সাথে। ওদের মাঝের দূরত্ব দ্রুত কমে আসছে। ইচ্ছে করলে ইন্ডিয়ানটা এখনই পেছন থেকে গুলি করে ফেলে দিতে পারে ওয়ালকে, কিন্তু তা করছে না। ওর উদ্দেশ্য মনে হয় ভিন্ন। লোকটা হয়তো ওয়ালের পাশে এসে কিংবা ওকে পেরিয়ে সামনে থেকে গুলি করতে চায়। বোধহয় বাহাদুরি নেবার চেষ্টা। নদীর পাড়ে গিয়ে থামল সেন। উপর হয়ে শুয়ে পড়ল মাটিতে। ওয়ালকে নিয়ে ব্যস্ত ইন্ডিয়ান মনে হয় ওর উপস্থিতি খেয়াল করেনি। সে নিজেও ওর চোখে পড়া ঝুঁকি দিতে চাইছে না। ওর উপস্থিতি টের পেলে মত পাল্টে ফেলতে পারে ইন্ডিয়ান। তাড়াতাড়ি ওয়ালকে শেষ করে পিটটান দিতে পারে। পেছনের সঙ্গীদের কাছে ফিরে গিয়ে নতুন উদ্যমে আবার শুরু করবে। কিন্তু সেনের সমস্যা হলো ও ঠিক বুঝতে পারছে না ইন্ডিয়ানটা আসলে কি করতে চায়। ও হয়তো এমনও ভাবছে যে ওয়াগনওয়ালা লোকটা যদি ওর হিসেব মতো অবস্থানে পাওয়ার আগে নদী পেরিয়ে যায়, তাহলে পেছন থেকে গুলি করে ঝামেলা চুকিয়ে দেবে। কারণ লোকটা নদী পেরিয়ে ওপারে পৌঁছাতে পারলে ওপারের সাদা পরিবারগুলোর সাহায্য পাবে। সবাই মিলে রুখে দাঁড়াবে, পাল্টা আঘাত হানতে চাইবে। কিন্তু ওয়ালকে সে সুযোগ নাও দিতে পারে সে। কারণ ওকে নদী পেরিয়ে তাড়া করতে যাওয়াটা যে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তা বোঝার মতো কচি খোকা নয় ও। ওয়ালের একদম ঘাড়ের উপর এসে পড়েছে তরুণ উতে। মাথা নাড়ল সেন। আর অপেক্ষা করা যায় না। এখন যে কোনো মুহূর্তে গুলি করতে পারে লোকটা। উইনচেস্টার কক করল সে। ইতস্তত করলো একটু। গুলি যদি মিস হয় তাহলে ওয়ালকে সাথে সাথে খুন করবে লোকটা। তারপর লেজ তুলে ভাগবে। রিভলভার উঁচাতে দেখলো সেন ইন্ডিয়ানটাকে। গুলি করতে যাচ্ছে লোকটা। রাইফেলটা কাঁধের সাথে ঠেকালো সেন। সাইটে চোখ রাখলো। তারপর টেনে দিল ট্রিগার, বিন্দুমাত্র সময় নষ্ট না করে। দুহাত একসাথে উপর দিকে উঠে গেল ইন্ডিয়ানের। রিভলভার ছিটকে গেল হাত থেকে। ঘোড়ার পিঠ থেকে কাত হয়ে পড়ল একদিকে, পড়ে গেল মাটিতে। ঢাল ঢালু বেয়ে ঢাল বেয়ে ওর শরীর গড়িয়ে গেল নদীর দিকে। সেনের চোখের আড়াল হয়ে গেল। মাটিতে পড়ে লোকটা যেভাবে গড়ান দিল তাতে অবাক হলো সেন। মারা যায়নি লোকটা। সম্ভবত তেমন বেশি আহতও হয়নি। অপেক্ষা করলো। লোকটা একটু নড়াচড়া করলেই আবার গুলি করবে। কিন্তু একদম অনড় হয়ে পড়ে আছে তরুণ উতে, যেন কিছুই হয়নি ওর। আহত হোক বা না হোক, ভাবল সেন, বাঁচতে হলে এখন তাকে মরার অভিনয় করতেই হবে। আরো দুটো গুলি করলো। তাতে লাভ হলো একটাই, পেছনের ইন্ডিয়ানগুলো সচকিত হলো। অগ্রগতি থামিয়ে দাঁড়িয়ে পড়ল এক জায়গায়। ঘোড়ায় চলল সেন। আরো দু একটা গুলি ছুড়ল অদৃশ্য ইন্ডিয়ানদের উদ্দেশ্যে। তাতে উইলোর পাতা ছড়ানো ছাড়া লাভ হলো না। তীক্ষ্ণ একটা বাঁক নিয়ে ঘুরে গেল ইন্ডিয়ানদের দলটা। দু একটা গুলি ছুড়ল। সেনের সামনে একটু দূরে এসে মাটিতে বিঁধল ওসব গুলি। কাজ হবে না ভেবে পেছনে
ছুটল ওরা ব্রেড ওয়ালের কেবিনের দিকে। লুটপাট করে আগুন ধরিয়ে দেবে ওটায়। আরও 3টা গুলি ছুড়ল সেন ওদের উদ্দেশ্যে, কিন্তু সামনের দূরত্বটা ওর রাইফেলের রেঞ্জের বাইরে। কোনো ক্ষতি হলো না উটেদের, কেবল চলার গতি একটু বাড়ল। নদীতে নেমেও দৌড়াচ্ছে ওয়ালের ঘোড়া। ওয়াল যেন ঘোরের মধ্যে রয়েছে, অনবরত তাড়না দিচ্ছে ঘোড়াগুলোকে। এত কিছুর পরও একবারের জন্য পেছনে ফিরে তাকায়নি লোকটা। পারিপার্শ্বিক হুঁশ জ্ঞানও যেন হারিয়ে ফেলেছে। ডান হাতে লাগাম সামলাতে সামলাতে বাম হাতে অনবরত চাবুক পেটা করছে ঘোড়াটাকে। পানির মধ্যে গতি কমে গেছে ওয়াগনের, তবে থামল না। নদী পেরিয়ে আসতেই চেঁচিয়ে রাখল সেন, ব্রেড ব্রেড, সব ঠিক আছে, আর কোনো ভয় নেই। তুমি পেরেছো ব্রেড, তুমি সত্যিই পেরেছো। কিন্তু ওর চিৎকার যেন কানেও ঢুকলো না লোকটার। অনবরত চাবুক চালাচ্ছে ও। সেনের পাশ দিয়ে সবেগে চলে গেল ওয়াগনটা। করালের সামনে যাওয়ার আগে থামল না। ওয়াগন সিট থেকে নামলো ওয়াল। টলতে টলতে পড়ে যেতে যেতে নিজেকে সামলালো, পেছনে তাকালো। সেনও ছুটে আসছিল ওয়াগনের পেছন পেছন। কাছে এসে ঘোড়া থেকে নামলো, তাকালো ওয়ালের দিকে। ছাইয়ের মতো সাদা হয়ে গেছে ওয়ালের মুখ। এক ফোঁটা রক্ত নেই তাতে, যেন সব রক্ত শুষে নিয়েছে কেউ। সেনকে তাকাতে দেখেও পরিচয়ের কোনো চিহ্ন ফুটল না ওর মুখে। চোখ দেখে মনে হচ্ছে চারপাশে কি আছে না আছে সেসব ব্যাপারে পুরোপুরি উদাসীন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা হয়েছে ওর। ঘোড়াটাকে ধরতে গেলে মেরেই ফেলেছে লোকটা। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওটা, কাঁপছে থরথর করে। চাবুকের আঘাতে চামড়া কেটে গিয়ে রক্তাক্ত পিঠ ও পাঁজর। কেবিনে যাও ব্রেড, মৃদু স্বরে বলল সেন। আর কোনো ভয় নেই। মাথা ঝাঁকালো ওয়াল, যেন সেনের কথা বুঝতে পেরেছে। তবে নড়ার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। কেবিন থেকে ছুটে বেরিয়ে এলো ফ্লোরা। জিজ্ঞেস তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর কি অবস্থা সেন? ঠিক আছে ও? ঠিক আছে তো? ঠিক হয়ে যাবে ফ্লোরা, আতঙ্কটা একটু কাটতে দাও, আশ্বস্ত করতে চাইল ওকে সেন। আগে ওকে ভেতরে নিয়ে যাও, কিচেনে একটা হুইস্কির বোতল পাবে, ওকে দাও। অবস্থা দেখে মনে হচ্ছে এক বোতল নয়, পুরো ড্রাম লাগবে ওর। নীরবে বাবার একটা হাত ধরে টানলো ফ্লোরা। ছোট্ট একটা শিশুর মতো ওর পেছন পেছন চলল ওয়াল। দু চোখে এখনো কোনো ভাব নেই। অবস্থা দেখে ভয় পেল সেন। মনে হয় আর কখনো স্বাভাবিক অবস্থা ফিরে পাবে না ওয়াল। ও শুনেছে প্রচণ্ড আতঙ্কে অনেক সময় মানুষ তার স্বাভাবিক বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, এমনকি স্মৃতিশক্তি হারিয়ে একদম অবোধ শিশুতে পরিণত হওয়াও বিচিত্র নয়। ওয়াগন থেকে ঘোড়া ছাড়িয়ে নিয়ে প্রায় 8 ঘন্টা ধরে ব্যস্ত রইল সেন। গা মেসেজ করে দিল অনেকক্ষণ ধরে, তারপর করালে নিয়ে বাঁধল। খুব একটা ভরসা পাচ্ছে না সে। মালিকের মতো ওটাও শেষ পর্যন্ত কাজের বাইরে চলে যায় কিনা ভাবছে। করাল থেকে বেরিয়ে নদীর ওপারে চোখ পড়তে দেখল ধোঁয়া আর আগুন। ওয়ালের কেবিনটা জ্বালিয়ে দিচ্ছে বিক্ষুব্ধ উতেরা। কিচেনে ঢুকলো, দরজা বন্ধ করে ওর দিকে চাইল ফ্লোরা। বাবাকে আমি আর কখনো এমন হয়ে যেতে দেখিনি সেন। চুপচাপ বসে আছে ওখানে, কোনো কিছুই দেখছে না। আমাকেও মনে হয় চিনতে পারছে না। মুখ দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। গিলাসে হুইস্কি ঢেলে বাড়িয়ে দেবার পরও নেয়ার জন্যে হাত বাড়ালো না। সারা জীবনে কখনো ওকে হুইস্কির গিলাসে গ্লাস সামনে নিয়ে বসে থাকতে দেখিনি। মানসিকভাবে ও প্রচণ্ড ধাক্কা খেয়েছে ফ্লোরা। দেখে মনে হচ্ছে ও বেঁচে আছে কি না তাও বুঝতে পারছে না। ও দীর্ঘশ্বাস ফেলল ফ্লোরা। তাকালো একটু দূরে নির্বোধের মতো বসে থাকা বাবার দিকে। জানি না আগেও বুঝতে পারতো কি না। তিক্ত শোনালো ওর কণ্ঠ। হরিণের মাংসটুকু আমি কেটে দিচ্ছি। প্রসঙ্গ পাল্টালো সেন। মাংস কাটার ছুরিটা নিল তাক থেকে। রান্না আমাদের দুজনের জন্যই হবে। তোমার বাবা তো মনে হয় না কিছু খাবে। হুইস্কিটা পর্যন্ত পড়ে আছে সামনে। আমারও। ওর সাথে একমত হলো ফ্লোরা।
সেন উঠে পেছনের দরজার দিকে এগোতেই বলল, আমাদের একজনের বোধহয় সামনে পাহারায় থাকা উচিত। ইন্ডিয়ানরা নদী পেরিয়ে আসতে পারে। না, মাথা নাড়ল সেন, এখনই আসবে না। ওরা এখন তোমাদের কেবিন নিয়ে ব্যস্ত। আগুন লাগিয়ে দিয়েছে ওটায়। সম্ভবত বার্নেও। ধোঁয়া দেখে সেরকমই মনে হলো। ওরা এখন কিছুক্ষণ ওটা নিয়েই ব্যস্ত থাকবে। হ্যাঁ, ঈশ্বর। হাহাকারের মধ্যে শোনালো ফ্লোরার গলা। বাবা তো মনে হয় না ওটা আবার নতুন করে বানাতে পারবে। এমনকি এ অবস্থা কাটিয়ে উঠলেও আমার মনে হয় না ওখানে ফিরে যাবার মতো কিছু থাকবে আমাদের জন্যে। ভালোই হয়েছে। সেনের দিকে চাইল। আমিও আর যেতে চাই না ওখানে। ফিরে যাওয়া ফিরে যাবার দরকারই বা কি? এখানে তোমার নিজের একটা ঘর তো পাচ্ছ। তবে কি না? একটু থামল সেন। কথাটা এখনো পাকাপোক্ত হয়নি। পাকাপোক্ত হয়ে গেছে, স্পষ্ট গলায় বলল ফ্লোরা। অবশ্য তুমি যদি এরপরেও আমাকে চাও। মুখ টিপে হাসল। আশ্চর্য না? কি করেই না একটা মানুষের মতো হঠাৎ পাল্টে যায়, মত হঠাৎ পাল্টে যায়। অথচ কিছুক্ষণ আগেও আমি মনস্থির করতে পারিনি। কিন্তু যখন দেখলাম বাবাকে তাড়া করে আনছে একদল উঠে, যখন দেখলাম নিজের জীবনের পরোয়া না করে তুমি ছুটে গেলে নদীর দিকে, আমার ভেতরে কেমন জানি হয়ে গেল। তুমি এমন এক মানুষকে বাঁচাতে গেলে যাকে তুমি পছন্দই করো না। অবশ্য পছন্দ করার মতো কোনো গুণই নেই ওর মধ্যে। কিন্তু তারপরও তুমি ছুটে গেলে একটুও দ্বিধা না করে। হঠাৎ আমার মনে হলো বেঁচে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। বাবাকে বাঁচাতে তুমি ওভাবে ছুটে না গেলেই পারতে। তুমি তো জানতে বাবা মরে গেলেই বরং তোমার জন্য সুবিধে। মানে আমি বলতে চাইছি, মানে হঠাৎ খেই হারিয়ে থেমে গেল ফ্লোরা। ওর মুখে হতাশার চিহ্ন ফুটল। মাংস কাটার ছুরিটা টেবিলে রেখে ওর কাছে গেল সেন। হানি, তুমি কি সত্যিই আমাকে বিয়ে করবে? অবশ্যই সেন, জবাব দিল ফ্লোরা। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই ভালোবেসে ফেলেছি। সমীহ এবং ভালোবাসা দুটোই একসাথে অনুভব করেছিলাম। মনে মনে বলেছিলাম, তোমার স্ত্রী হতে পারলে যে কোনো মেয়ের জীবনই ধন্য হয়ে যাবে। কারণ তুমি কিছুতেই পরোয়া করো না। তুমি ভয় করো না বলে অন্যদেরও উদ্দীপ্ত করতে পারো। মেয়েরা তোমার মতো একজন পুরুষকেই মনে মনে স্বামী হিসেবে কামনা করে। ওরে একটা হাত নিজের হাতে তুলে নিল সেন। কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু তার আগে ফ্লোরার ফিস ফিসে স্বর শুনল। আমি তোমাকে ভালোবাসি সেন। প্রথম থেকেই ভালোবেসে এসেছি। কিন্তু বাবার জন্য কখনো নিজের ভালোবাসার কথা বলতে পারিনি। দু হাতে ওকে জড়িয়ে ধরল সেন। চুমো খেলো আলতো করে। বলল, ফ্লোরা, আমরা শীঘ্রই বিয়ে করব। প্রথম যে পাদ্রিটাকে পাবো সেই আমাদের বিয়ে পড়িয়ে দেবে। তারপর আমরা মা বাবা হব। একপাল ছেলেপিলে ঘিরে থাকবে আমাদের। আমরা দুজনে তাদের জন্যে কঠোর পরিশ্রম করব। সবচেয়ে বড় কথা, আমরা একে অন্যকে সুখী করব। ঠিক আছে?